না, এটা হতে পারে না। দেখুন, যদি আপনি যাওয়ার বিষয়ে আপনার মত না পাল্টান তো আমি খাওয়া দাওয়া বন্ধ করে দেব, আমি আমার জীবন দিয়ে দেব। মহারানী, এমন জেদ নিয়ে কথা বলা উচিত না। রাজজ্যোতিষের কথা আপনি অবান্তর বলছেন মহারাজ। এত গুরুত্বপূর্ণ কথা যদি আপনি না মানেন তাহলে ওকে রাজজ্যোতিষে করেছিলেন কেন? মহারানী, আপনি ভাবুক হবেন না। ভাগ্য ছাড়াও আরো একটা বিশ্বাস কাজ করে, সেটা হচ্ছে ঈশ্বরের বিশ্বাস। উনার উপরে ভরসা রাখুন। মহারাজ, আমি আজ পর্যন্ত আপনার কাছে কিচ্ছু চাইনি, ব্যাস শুধু এটাই ভিক্ষা চাইছি আপনার কাছে। শুধু শুধু একটি বছরের জন্য আপনার এই সিদ্ধান্ত আপনি রদ করুন মহারাজ। মহারানী, ভয় দ্বারা যুদ্ধকে কখনো জয় করা যায় না। কিন্তু বেঁচে থেকে তো জেতা যায়, তাই না? দেখুন মহারানী, এই সমস্ত বেফালতু কথার উপর ভাবনা চিন্তা করে যদি রাজকর্ম চালানো যায় তাহলে রাজও থাকবে না আর কাজও থাকবে না। দেখুন, আমি এখন কারো কথা জানি না, শুধু আপনাকে এইটুকু অনুরোধ করছি, আপনি এখন যুদ্ধ করিয়েন না। জ্যোতিষী 1 বছর অপেক্ষা করতে বলেছেন, আমি তো আপনাকে শুধুমাত্র 6 মাস অপেক্ষা করতে বলছি। এবার 6 মাস কেন? কিন্তু 6 মাসে গ্রহের প্রভাব পুরোপুরি না হলেও অর্ধেক তো কমেই যাবে। বলুন, এবার কি বলবেন? আচ্ছা মহারানী, আমি এই নিয়ে ভাবব। এখন আমি অনেক ক্লান্ত, এবার একটু বিশ্রাম করতে চাই। মহারাজ, কৃষ্ণদেব রায় খুব রেগে গেছেন। উপরে উপরে বলছেন বটে যে তিনি যুদ্ধ করতে চান, কিন্তু আসল সিদ্ধান্ত হয়েই গেছে যখন কেউ সাথেই নেই তখন তিনি কিভাবে যুদ্ধ করবেন মহারাজ? তাহলে এর মানে এই যে মানসিকভাবে আমরা জিতে গেছি। নিঃসন্দেহে। আর খবর এটাও আছে যে আজ কিছু উচ্চপদস্থ সভাসদও তার ঘনিষ্ঠ লোকজন মহারাজের কাছে যাচ্ছেন ওনাকে বোঝাবার জন্য, যাতে তিনি বিজাপুরের ভাবনা মন থেকে ঝেড়ে ফেলেন। যদিও আমি 1 বছর সময় পাই তাহলে এমন এমন ফাঁদ পাতব যে কৃষ্ণদেব রায় কোনো চাল দেওয়ার আগে হেরে যাবে। মহারাজ, হঠাৎ এমন কি হয়েছে যে আপনি আমায় এখানে ডেকেছেন? জানি না, কিন্তু আমার মস্তিষ্ক বলল যে আমাকে এখানে তেনালিকে ডাকা দরকার। তা বলুন মহারাজ, কি করতে পারি? তেনালি, কালকে তোমার স্বর শুনে আমার মনে হয়েছিল যে কোনো বিশেষ কারণবশত তুমি চাও যেন আমি এই যুদ্ধে যেতে পারি। আজ্ঞে। যেখানে তুমি একবার বললে যে তোমার ওর প্রতি সন্দেহ আছে, তারপর আবার কথা ঘুরিয়ে তুমি এটাও বললে যে ওর মানসিক অবস্থা ঠিক নেই। কিন্তু আমার কি জানি মনে হলো ব্যাপারটা অন্য রকম। মহারাজ, একই মানুষের সাথে থাকার মধ্যে একটা ভুল আছে। সেটা কি? সেটা হলো সেই ব্যক্তি আপনার প্রত্যেক কথার মানে সঠিক বুঝে নেয়।
তাহলে আমি একদম ঠিক ভেবেছি। হ্যাঁ, আজ্ঞে মহারাজ। আচ্ছা বলো তেনালি, কি খবর আছে? মহারাজ, বিজাপুরের যে গুপ্তচর ধরা পড়েছিল, আমি তার ধরা পড়ার আগে বেশ কয়েকবার দেখেছি আমাদের রাজজ্যোতিষীর সাথে ঘোরাফেরা করতে। কিন্তু এই সমস্ত কথা সবার সামনে বলা উচিত না, সবার মানসিকতা দুর্বল হয়ে যাবে। মহারাজ, যদি আমি এটা প্রমাণ করে দিই যে সেই রাজজ্যোতিষীর কথা মিথ্যে হয়, তবে কি আপনি আমার একটা খুন ক্ষমা করে দেবেন? যদি তুমি এটা প্রমাণ করে দিতে পারো, তাহলে আমি তার খুনের শাস্তি তোমার থেকে মুকুব করে দেব। আপনি আমাকে আগামীকাল পর্যন্ত সময় দিন মহারাজ, আমি ঠিক প্রমাণ করে দেব। মহারাজ, আমার একজন সৈন্য চাই, যে আমি যা বলবো সে তাই শুনবে। পেয়ে যাবে তুমি। শান্তির জন্য যুদ্ধ করতে হয়, যুদ্ধের দাম সবাইকে দিতে হয়, তবু ন্যায়ের জন্য লড়তে হয়। মহামন্ত্রী মশাই, আমি এটা কিছুতেই বুঝতে পারছি না যে বিশেষ দরবারের ব্যবস্থা কেন করলেন। মহারাজ, একটা রাজ্যত্বে রাজার অধিকার হয়, কিন্তু ততটাই অধিকার রাজ্যেরও রাজার উপরে হয়। হ্যাঁ হ্যাঁ, আমি তো মানি এসব। আমি কবে এগুলোতে আপত্তি জানালাম? হ্যাঁ মহারাজ, দয়া করে জেদ করবেন না। আমরা আপনার সন্তানের মতন, আমাদের আপনার ছত্রছায়ার প্রয়োজন। মহারাজ, আপনার প্রাণ আমাদের সকলের প্রাণের চেয়ে অনেক বেশি মূল্যবান। আপনি আছেন বলেই আমরা আছি, এটা মনে রাখবেন মহারাজ। মহারাজ, আমি শুধু এতটুকুই আর্জি জানাবো যে আপনি আপনার সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করে দেখুন একবার। আমি এখন আপনাদের সকলেরই কথা শুনলাম এবং এটা আমার ভাবতে খুব ভালো লাগছে, খুব আনন্দিতও হচ্ছি যে আপনারা সকলে আমাকে নিয়ে অনেক বেশি চিন্তিত। কিন্তু আগামীকাল বিকেলে সভাতে যদি আপনাদের মত একই রকম থাকে, তাহলে আমি আমার সিদ্ধান্ত পাল্টে ফেলব। শুনে জানতে হয় সব দিকেই নজর রাখা, শক্ত প্রশাসন গড়ে তোলা, কত সংগ্রাম, কত প্রতিকূলতা, ক্ষমতার সাথে দায়িত্ব অটুট রাখা। ক্ষমতার সাথে দায়িত্ব অটুট রাখা, শত্রুর হাত থেকে রক্ষা করা, শক্তিশালী ব্যবস্থা গড়ে তোলা, অর্থনৈতিক সমাধান করা, রাজনীতি সঠিকভাবে চালানো। আজ এই বিশেষ দরবার তেনালিরাম মশায়ের বিশেষ আর্জিতে ডাকা হয়েছে। তেনালিরাম মহাশয়, আপনি কি বলতে পারেন এই জরুরি বৈঠক কেন ডাকা হয়েছে? রক্ষামন্ত্রী মহাশয়, কিছু দেখার জন্য আর কিছু দেখানোর জন্য। কিছুক্ষণ অপেক্ষা করুন।
মহারাজের জয় হোক। মাননীয় রাজজ্যোতিষী মহাশয়, আমি এই জন্যই আপনাকে কষ্ট দিয়েছি যে আমি এটা জানতে চাই যে আপনি আবার আপনার করা ভবিষ্যৎবাণী পরীক্ষা করে দেখতে পারেন। আর এটা বলুন, আর মহারাজ যদি বিজয়নগর আক্রমণ করেন তাহলে কি মহারাজের জীবনের প্রচণ্ড ঝুঁকি আছে যে এই যুদ্ধ না করাই ভালো? আমার উপলব্ধি তো আপনারা জানেন, আর এতে আমি নিশ্চিত। যদি মহারাজ তুঙ্গভদ্রা পেরিয়ে বিজাপুরের মাটিতে পা রাখেন তাহলে তার 24 ঘন্টার মধ্যে মৃত্যু হবে। এই দাবির মধ্যে কোনো সন্দেহ রয়েছে? সন্দেহের অবসাদ একদমই নয়। এ এমন সত্য যেমন সূর্য আর চাঁদের অবস্থান সত্য। মহাশয়, আপনি একটা কথা বলুন, এই মুহূর্তে আপনার বয়স কত? এখন আমার বয়স 44 বছর 2 মাস আর 10 দিন। আর আপনার মতে আপনি আর কতদিন বাঁচতে পারেন? আমি এখন আরো 32 বছর বাঁচব। 32 বছর 1 মাস 25 দিন, আর এর চেয়ে কম না এর চেয়ে বেশি। তাহলে আপনি যে নিশ্চয়তার সাথে বিজাপুর গেলে মহারাজের মৃত্যুর কথা বলেছেন, সেই একই নিশ্চয়তার সাথে আপনি আপনার নিজের মৃত্যুর কথাও বলছেন। নিশ্চয়, আমি যা বলি তা নিশ্চিত হলেই বলি, আর সেটা না হওয়ার 1% সম্ভব নেই। মহারাজ, যে ব্যক্তি নিজের মৃত্যুর সময় নির্ধারণ করতে পারে না, সে কি রাজ্যের ভবিষ্যৎ সম্পর্কে সঠিক ভবিষ্যৎবাণী করতে পারবে বলে আপনার মনে হয়? মহামন্ত্রী মশাই, গতকাল যে সভাতে আপনারা সকলে আমার কাছে আর্জি এনেছিলেন এবং আমি বলেছিলাম যে আজকের এই রাজসভার পর যদি আপনাদের আর্জি একই থাকে তাহলে আমি আমার সিদ্ধান্ত পাল্টে নেব। বলুন, এবার আপনাদের কার কি বলবার আছে? মহারাজ, তেনালিরাম মশাই আমাদের ভাবার জন্য একটি ভিন্ন দিকে আলোকপাত করেছে, আর সেই ভিত্তিতে আমার মতে আপনার সিদ্ধান্ত বদলানো ঠিক হবে না। আপনি যান আর বিজাপুর জয় করে আসুন। আপনার এই সিদ্ধান্তে আমরা আপনার পাশে আছি। এবার আপনারা সমস্ত মন্ত্রী এবং সমস্ত সদস্যরা তাড়াতাড়ি যুদ্ধের জন্য প্রস্তুতি নিন। আমরা খুব শীঘ্রই আক্রমণ করতে চলেছি। এবার হবে যুদ্ধ, সেনারা সব প্রস্তুত আছে, লড়াইয়েরও আভাস আছে ময়দানে। বীরেরা দাঁড়িয়ে উৎসাহে তোর বাড়ি উঁচিয়ে রণভূমি ডাক দিচ্ছে। যুদ্ধে দামামা বাজে দূরে, সবাই দেখো প্রস্তুত দাঁড়িয়ে। শত্রুরা এবার ভয় কাঁপবে যখন বীরেরা ময়দানে ঝাঁপাবে। যুদ্ধ 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 যুদ্ধ। আমি আপনাদের সকলকে এখানে এই কারণে ডেকে পাঠিয়েছি যে আপনারা সকলে জেনে নিন যে আমি বিজাপুরে আক্রমণ করার মন বানিয়ে নিয়েছি।
বিজাপুরের সুলতানের মানসিকতা ঠিক নাই। আজকে আমরা আক্রমণ করে আমরা আমাদের একজন শত্রুকে আজ শেষ করব। আকাশ ভরে উঠল, প্রতিটি আক্রমণে মৃত্যু বার্তা নিল। রক্ত তিলক কপালে লাগিয়ে বিরুদ্ধে তরোয়াল গর্জে উঠল। পর্বত কাঁপলো, আকাশ ভরে উঠল, প্রতিটি আক্রমণে মৃত্যু বার্তা মিলল। আওয়াজ বেজে উঠল, সিংহ হৃদয় সেনা এগিয়ে চলল। রক্ত দিল কপালে লাগিয়ে বীরদের তরোয়াল গর্জে উঠল। পর্বত কাঁপলো, আকাশ ভরে উঠল, প্রতিটি আক্রমণে মৃত্যু বার্তা নিল। রক্ত তিলক কপালে লাগিয়ে বিরুদ্ধে তরোয়াল গর্জে উঠল। পর্বত কাঁপলো, আকাশ ভরে উঠল, প্রতিটি আক্রমণে মৃত্যু বার্তা মিলল। আওয়াজ বেজে উঠল, সিংহ হৃদয় সেনা এগিয়ে চলল। রক্ত দিল কপালে লাগিয়ে বীরদের তরোয়াল গর্জে উঠল। পর্বত কাঁপলো, আকাশ ভরে উঠল, প্রতিটি আক্রমণে মৃত্যু বার্তা মিলল। পর্বত কাঁপলো, অনেক চাল চালছি, অনেক ষড়যন্ত্র রচনা করেছি। উদারণা এবং নেপার চাল বলেছে, তেনালিকে পরাস্ত করার পরিকল্পনা করেছে। কথন কোতার মালিক সেজে এসেছে, কথন জাদুকরের রূপ ধারণ করেছে। এনালি বিশ্বাসঘাতক নামে পরিচিত হয়েছে। নালে মাতৃহীনের ঘাধার এছে। ঘুষখোরের রঞ্জক আদা হয়েছে, শান্তি নগরকে চুপথের জন্য উস্কানিত হয়েছে। রবিবার পূজাল আইলি হয়েছে, আদিবার ফাঁদ বাঁধা হয়েছে। তেরালি সব চক্র দুহে এগো দিয়েছে, নদী বিচাল তার করেছে। প্রতিবার শত্রু নবার পরাজিত হয়েছে। মাবর অনেক চাল চালছি, অনেক ষড়যন্ত্র রচনা করেছি। উদারণা এবং নেপার চাল বলেছে, তেনালিকে পরাস্ত করার পরিকল্পনা করেছে। কথন কোতার মালিক সেজে এসেছে, কথন
আমাদের এই জয়ের পেছনে একমাত্র আমাদের সেনাদের কৃতিত্ব রয়েছে। আমি চাই তাদের কৃতিত্ব গোটা শহরে রটানো হোক, সবাই জানুক আমাদের সেনার বীরত্ব কতদূর। আর এই খুশিতে তাদের পুরো 1 বছরের বেতন উপহার হিসেবে দেওয়া হোক এবং সমগ্র শহরে উৎসব পালন করা হোক। শান্তির জন্য লড়তে হয়, যুদ্ধের বিষ পান করতে হয়, যুদ্ধের দুঃখ সইতে হয়, শান্তির জন্য যুদ্ধ করতে হয়, যুদ্ধের দাম সবাইকে দিতে হয়, তবু ন্যায়ের জন্য লড়তে হয়। যুদ্ধের দাম সবাইকে দিতে হয়, তবু ন্যায়ের জন্য লড়তে হয়, যুদ্ধের দাম সবাইকে দিতে হয়, তবু ন্যায়ের জন্য লড়তে হয়, যুদ্ধের দাম সবাইকে দিতে হয়, তবু ন্যায়ের জন্য লড়তে হয়। শান্তির জন্য লড়তে হয়, যুদ্ধের বিষ পান করতে হয়, যুদ্ধের দুঃখ সইতে হয়, শান্তির জন্য যুদ্ধ করতে হয়, যুদ্ধের দাম সবাইকে দিতে